হ্যালো ফ্রেন্ডস, আমি ফিকু রয়েছি তোমাদের সাথে। তো বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে আমাদের টিমটা, অর্থাৎ শুধু একবার বলো ভালোবাসি গল্পের যে টিমটা রয়েছে, সেই টিমটা সকলে মিলে একদিন লাইভে আসবো। তো সেই দিন এসে গেছে। তো আমি এবং আমাদের টিম লাইভে আসছি আগামীকাল, অর্থাৎ রবিবার সন্ধ্যে 7টার সময়, ভারতীয় সময় সন্ধ্যে 7টা, বাংলাদেশি সময় সন্ধ্যে 7:30। তো এই লাইভে তোমরা তোমাদের যাবতীয় কোয়েশ্চেন, যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের আছে মনে এই গল্পটা সম্পর্কে বা আমাদের সম্পর্কে, এখানে এসে করতে পারো। ওকে। তো এই লাইভে শুধুমাত্র আমি একাই থাকবো না, আমার সাথে যারা কাজ করেছে এই স্টোরিটাতে, তো সবাই সেখানে উপস্থিত থাকবে। তো তোমরা অবশ্যই লাইভটা মিস করবে না, চলে এসো লাইভ দেখতে। তো সময়টা আমি আবার বলে দিচ্ছি, ভারতীয় সময় সন্ধ্যে 7টা আর বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30। কালকের লাইভে সকলে কিন্তু আসা যায়। তো চলো শুরু করি আজকের ভিডিও। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হ্যারি আর জেনি। সবকিছুই গোলকধাঁধার মতো লাগছে তাদের। কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। অবশেষে একটি গাড়ি ভাড়া করে হোটেল পর্যন্ত পৌঁছালো তারা। কিন্তু বিপত্তি বাধল খেতে গিয়ে। কোন খাবার কেমন হবে জানা নেই তাদের। বাঙালি খাবার টেস্ট করতে গিয়ে খাবারের চেয়ে পানি খেয়ে মন ভরাতে হয়েছে তাদের। হ্যারি মিনিটে মিনিটে শুধু একটা কথাই বলে চলেছে, এই দেশের মানুষ এত জাল কি করে খায়? সেদিন আর বের হয়নি ওরা। এতদূর জার্নি আর রাস্তায় 2-3 ঘন্টা জ্যামে সিদ্ধ হয়ে যায় অবস্থা তাদের। রাতে একটা লম্বা ঘুম দিয়ে পরের দিন 12 এপ্রিল সকাল 11টার দিকে শুভ্রকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তারা। তাদের কাছে না আছে ছবি, না আছে কোনো পরিচয়। থাকার মধ্যে আছে শুধু একটা নাম, আবরার আহমেদ শুভ্র। একটা নামকে পুঁজি করে কি একটা মানুষকে খুঁজে বের করা সম্ভব? হয়তো সম্ভব, হয়তো নয়। তবে চেষ্টা করতে দোষ কি? ঢাকায় সরকারি বেসরকারি মিলে মোট 25টি বিশ্ববিদ্যালয় আছে। এত বাজেভাবে জ্যামে আটকে থেকে 25টি ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়া তাদের পক্ষে অনেকটাই অসম্ভবের পর্যায়ে পৌঁছে গেল। তার উপর সবকিছুই তাদের অপরিচিত। প্রথম দিনে কোনো রকম 2টি ভার্সিটিতে খোঁজ নিয়ে হোটেলে ফিরতে ফিরতেই প্রায় রাত নেমে এলো। আমেরিকায় বসে বসে ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল, ক্রমেই তা সাপের পা দেখার মতো অসম্ভব হয়ে উঠল। রাত কাটিয়ে ভোর হলে আবার বেরিয়ে পড়ল ওরা। ঢাকা শহরের মাঝে 3টি ভার্সিটিতে খোঁজ নিয়ে একটি শুভ্র খুঁজে পেল তারা। খুশিতে লাফিয়ে উঠেও মুহূর্তে খুশিটা মাটি হয়ে গেল তাদের, যখন শুনল লোকটির নাম আবরার আহমেদ নয়, আরিফুল রহমান শুভ্র। জেনি সেই মুহূর্তে লোকটির চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল। বেটা, দুনিয়াতে কি আর কোনো নাম ছিল না? শুভ্র নামটাই রাখতে হলো। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যার দিকে ঢাকার একটি পার্কের কাছে গিয়ে বসলো ওরা। তখনই বেশ অদ্ভুত একটি জিনিস চোখে পড়ল। কিছু ছেলে মেয়ে দল বেঁধে রঙের কৌটো হাতে রাস্তায় পেইন্ট করছে। হ্যারি অবাক হয়ে হাত দিয়ে ইশারা করে বলে উঠল, জানি কি করছে ওরা? রাস্তা পেইন্ট করছে কেন? জ্যানির নিজেরও তেমন একটা ধারণা ছিল না, তাই সামনে এগিয়ে একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল। এক্সকিউজ মি। ছেলেটি ফিরে তাকিয়ে বলল, জি বলুন। আচ্ছা, রাস্তায় এভাবে রং করা হচ্ছে কেন? ফরেনার? ইয়া। ও, ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি। কাল পহেলা বৈশাখ, অর্থাৎ বাংলা নববর্ষ। জেনি হেসে বলল, আমি বুঝতে পেরেছি, বাংলা বছরের প্রথম দিন, তাই তো? ছেলেটি হাসলো, বলল, হ্যাঁ, কাল সারা দেশ জুড়েই উৎসব। আপনারাও অ্যাড হতে পারেন। এই দিনে প্রায় সব মেয়েরাই শাড়ি পরে, আর ছেলেরা পাঞ্জাবি বা ফতুয়া। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। রমনায় বিরাট মেলা হবে কাল। জেনি ছেলেটিকে ধন্যবাদ দিয়ে ফিরে এলো। হ্যারিকে পুরো বিষয়টা বুঝিয়ে দিয়ে সেখান থেকে উঠে পড়ল ওরা। কাল পহেলা বৈশাখ, সরকারি ছুটি, অর্থাৎ কাল কোনো ভার্সিটি খোলা থাকবে না। সারাটা দিন ফাঁকা যাওয়ার থেকে নিজেকে বাঙালিদের মতো শাড়িতে মোড়ালে কেমন হয়? জেনি মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল সে শাড়ি পরবে। হ্যারিকে নিয়ে মার্কেটে গিয়ে জোর করেই নিজের জন্য শাড়ি আর হ্যারির জন্য লাল পাঞ্জাবি কিনে নিল সে। কিন্তু বিপত্তি বাঁধল পরের দিন সকালে। কিছুতেই শাড়ি পরতে পারছে না জেনি। এখন উপায়? নিজে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে হ্যারিকে ডাকলো সে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উল্টো ঝামেলা আরও বেড়ে গেল। অবশেষে হোটেলের একজন মেয়ে কর্মচারীকে ম্যানেজ করে শাড়ি পরতে হলো জেনির। হোটেল থেকে বেরিয়ে রিক্সা নিল জেনি। রিক্সা নামক জিনিসটা তাদের দুজনের জন্যই একদম নতুন। তবু এই ভয়ানক জিনিসে চেপেই মেলা পর্যন্ত পৌঁছালো ওরা। রমনায় গিয়ে তাদের বিস্ময় যেন আকাশচুম্বী হয়ে উঠল।
এত মানুষ আর এত রং বেরঙের সাজ, চারদিকটা যেন বাহিরি রঙের মেলা। মেলাটা কিছুক্ষণ ঘুরে দেখার পরই বিস্ময়কর এক কাণ্ড ঘটল। হাজারো বাঙালির ভিড়ে কেউ একজন হ্যারির নাম ধরে ডাকলো। এমন একটি জায়গায় নিজের নাম শুনে অনেকটাই চমকে গিয়েছিল হ্যারি। নিজেকে সামলে নিয়ে পেছন ফিরে তাকিয়ে মুখে হাসি ফুটে উঠল তার। লাল সাদা পাঞ্জাবি গায়ে একটি ছেলে এগিয়ে এসে বলল, হ্যারি, তুমি এখানে? হেই আর কেমন আছো তুমি? ছেলেটি হাসলো। জেনি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। চারপাশে তাকিয়ে মানুষজন দেখছে সে। এত এত মানুষের মাঝেও এক জায়গায় চোখ আটকে গেল তার। ওর থেকে 1-2 হাত দূরে ধবধবে সাদা পাঞ্জাবি আর কালো রঙের ধুতি পরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। কোলে 1.5-2 বছরের একটি মেয়ে। মেয়েটির গায়ে লাল রঙের ফ্রক, সিল্কি চুলগুলো দুপাশে ঝুঁটি করা, সামনের চুল এসে পড়েছে কপালে। চেহারাটা বাবার মতো হলেও গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। বড় বড় চোখ দুটো ঘন পল্লবে ঢাকা। হাতে একটা চিপসের প্যাকেট। ছেলেটি বাচ্চার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই হাতের চিপসটা বাবার হাতে দিয়ে সেও ঠিক একই কাজ করলো। বাবার কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো আলতো করে সরিয়ে দিল। মেয়ের কাছ দেখে হেসে উঠল ছেলেটি। সাথে সাথে যেন চমকে উঠল জেনি। রোদ তার ডায়েরিতে যেভাবে বর্ণনা করেছিল ছেলেটির হাসিটা ঠিক সেই রকম, তেমনি বাঁকা দাঁত আর থুতনিতে সেই ছোট কালো তিল। জেনি আরও এক পা এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই একটি মেয়ে এসে দাঁড়ালো তাদের পাশে। মেয়েটি মোটা লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। মেয়েটির শাড়ি পরার ধরনটা অন্যরকম। জেনির মতো কুচি দিয়ে শাড়ি পরেনি সে। পিঠে পড়ে আছে একরাশ লম্বা চুল, তাতে গাঁথা 3টি লাল গোলাপ। মেয়েটির গাঢ় কাজল চোখ আর পাতলা ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মুখে একটা প্রতিমা ভাব এনে দিয়েছে সে। একদম স্বচ্ছ শীতল রূপ। মেয়েটি পাশে দাঁড়াতেই বাচ্চা এবং বাবা দুজনের মাঝেই অদ্ভুত প্রাণোচ্ছলতা খেলে গেল। ছেলেটি পাশে দাঁড়ালো, মেয়েটির কানের পাশে চুল গুজে দিয়ে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলল, একদম রসগোল্লা লাগছে। বাচ্চাটি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বাবার মতোই তার ছোট্ট হাত বাড়িয়ে কানের চুল গুজে দিয়ে টুপ করে চুমু দিয়ে দিল কপালে। বাবাকে কপি করে বলল, একদম রসগোল্লা লাগছে। বিস্মিত বাবা মা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে হেসে উঠল। বাচ্চাটিও খিলখিল করে হেসে উঠল। কি অদ্ভুত! চেহারাটা বাবার মতো হলেও হাসলে কোথাও যেন একদম মায়ের মতোই লাগে তাকে। সৃষ্টিকর্তা কি অদৃশ্য ধাঁধা তৈরি করে দিয়েছেন চারপাশে। ওদের কাণ্ড দেখে একা দাঁড়িয়ে খিলখিল করে হাসছিল জেনি। হঠাৎ করে পেছন থেকে ডেকে উঠল হ্যারি। জেনি একা একা হাসছো কেন? নাথিং। হ্যারি ভুরু কুঁচকে বলল। তারপর পাশের ছেলেটিকে ইশারা করে বলল, জেনি, ইনি হচ্ছেন আর্শ, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। ক্যালিফোর্নিয়া কিছুদিন একসাথে পড়াশোনা করেছেন ওনারা। আর আর্শ, ও হচ্ছে জেনি, আমার বাগদত্তা। জেনি হালকা হেসে স্পষ্ট বাংলায় বলল। হ্যালো ভাইয়া। ছেলেটি বিস্মিত কণ্ঠে বলল, আপনি বাংলা জানেন? জেনি কিছু বলার আগেই পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল কেউ। ওই সাহেল, আদ্র কই, দেখেছিস ওদের? জেনি চমকে উঠে পেছনে তাকিয়ে দেখলো সেই সাদা পাঞ্জাবি পরনে ছেলেটাই কথা বলে চলেছে। ততক্ষণে হ্যারিও ভ্রু কুঁচকে এদিক সেদিক তাকাতে শুরু করে দিয়েছে। সাহেল নামটা কেমন পরিচিত লাগছে তার, কিন্তু তাদের আরও কিছুটা চমকে দিয়ে সামনে দাঁড়ানো ছেলেটা চেঁচিয়ে বলে উঠল, সুব্রতাকে নিয়ে ফার্স্ট অফারে ঢুকে যা, ওখানেই লাঞ্চ করব সবাই। ভেতরে নাবিলা, রুহান, সাবির সবাই আছে, বাচ্চারাও আছে। জেনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সুব্রতা আর শুভ্র কাছাকাছি, তবে কি? জেনির ভাবনার মাঝেই হাত বাড়ালো সাহেল। হাসি মুখে বলল, হ্যালো, আমি সাহেল। হ্যারির জন্য নামটা কঠিন হলেও আমাকে অ্যাস বলে ডাকে, বাট আপনার জন্য কঠিন বলে মনে হচ্ছে না। জেনি টোটালি শকড হয়ে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম জেনিফার কিংস্টন। আচ্ছা, একটু আগে যে আপনার সাথে কথা বললেন উনি কে? না মানে পরিচিত লাগছিল খুব, তাই আর কি। সাহিল স্বাভাবিক গলায় বলল, ও আমার ফ্রেন্ড, ওর নাম শুভ্র। আপনার সাথে কোথায় দেখা হতে পারে ঠিক বুঝতে পারছি না। জেনি হাসলো। হয়তো অন্য কেউ হবে, দুজনের মাঝখানে করিয়ে ফেলেছি আমি। এনিওয়ে,
আপনারা বোধহয় এখন লাঞ্চ করবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা দুজন কি আপনাদের সাথে জয়েন হতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি এখনই রিকোয়েস্ট করতাম আপনাদের, প্লিজ আসুন। আপনারা দুইজন জয়েন করলে আরও খুশি হব আমরা, বিশেষ করে বাচ্চারা। প্লিজ কাম। খুশিতে লাফাতে ইচ্ছে করছে জেনির। অবশেষে শুভ্রকে খুঁজে পেয়ে গেছে। সে এত সহজে খুঁজে পাবে ভাবতেও পারেনি জেনি। আচ্ছা, শুভ্রকে তো পেল, তাহলে রোদ কোথায়? এই মেয়েটাই কি রোদ? বেঁচে আছে নাকি মরে গেছে, নাকি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে শুভ্র? সাহেলের সাথে জেনি আর হ্যারিও স্টলে ঢুকলো। একটি বড় টেবিল ঘিরে বসে আছে সবাই। জেনি বরাবরই কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। ডায়েরির বর্ণনা অনুযায়ী প্রত্যেকটি মানুষকে চেনার চেষ্টা করছে সে। স্টলে ঢুকতেই প্রথমে দুটো বাচ্চার উপর নজর পড়ল জেনির। বাচ্চা দুটো ফিসফিস করে কিছু একটা বলছে আর হুটহাট হেসে উঠছে। জেনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাচ্চা দুটোর চেহারা এক, কিন্তু কোথাও যেন সামান্য একটু পরিবর্তন আছে, কিন্তু পরিবর্তনটা ধরতে পারছে না জেনি। তাদের পাশে বসে আছে লাল পাঞ্জাবি পরনে আরেকটি ছোট ছেলে। এত বাচ্চা বয়সী, চোখে মুখে দারুণ গাম্ভীর্যতা। জেনি আর হ্যারি চেয়ার টেনে বসতেই সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল সাহেল, গাইস, আজকের জন্য ওরা আমাদের গেস্ট। ওর নাম লুইস হ্যারিসন, আমার ফ্রেন্ডের পিটারের ছোট ভাই। আর উনি হচ্ছেন জেনিফা কিটন, হ্যারির উইডবি। হ্যারি জেনিকে একগুচ্ছ মিষ্টি হাসি উপহার দিয়ে ওয়েলকাম জানালো সবাই। সাহেল বাচ্চাদেরকে দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যারি অ্যান্ড জেনি, আমাদের বাচ্চা পার্টির সাথে পরিচয় হও। সেম ডিজাইনের দুইটা বাচ্চা বসে আছে। ওদের নাম আদ্র এবং রোদ। দুজনেই প্রচুর দুষ্টু। ওদের চেনার উপায় হলো চুল আর টোল। একজনের চুল হালকা কুকরানো আর অন্যজনের গালে টোল। বাচ্চারা, আন্টিকে হাই বলো। আদ্র রৌদ্র চোখ ছোট ছোট করে তাকালো। হ্যারির মতো বাদামি চুলের শুভ্র মানব হয়তো এর আগে চোখে দেখেনি তারা। তবে পর মুহূর্তে বিনা কারণেই হেসে উঠে দুজনে একসাথেই বলল, হাই আন্টি অ্যান্ড আঙ্কেল। জেনি মিষ্টি করে হাসলো। সাহেল এবার পাশে বসে থাকা বাচ্চা ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এটা হলো আমার ছেলে, যদিও স্বভাবগুলো একদমই আমার মতো নয়। বাচ্চাদের মধ্যে সবচেয়ে গম্ভীর এবং টিপটাপ, সব কিছুই পারফেক্ট চাই তার। 19 থেকে 20 চলেই আর আগে বাড়ি মাথায় তুলে নেয়নি। ছেলেটা বাবার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মাথায় চুলগুলো এলোমেলো করে দেওয়ায় বাবার প্রতি চরম বিরক্ত সে। সাহেল ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা, আন্টি আঙ্কেলকে নিচের নাম বলো। ছেলেটির কুচকানো ভ্রু আরো খানিকটা কুচকে গেল। গম্ভীর মুখে বলল, হাই, মাই নেম ইজ সাদাব। জেনি হ্যারি দুজনেই চমকে উঠল। 2.5 বছরের পিচ্চি এতটা স্পষ্ট করে কথা বলতে পারে কিভাবে? সাহেল এবং এবার সুব্রতাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর ইনি হচ্ছেন আমাদের প্রিন্সেস সুব্রতা। সুব্রতা খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছিল। নিজের নাম শুনে চোখ তুলে তাকালো সে। কথায় কোনো উৎসাহ না পেয়ে আবারও পাউরুটিতে মনোযোগ দিল সে। পাশের চেয়ারে বসা শুভ্র মেয়ের দিকে ঝুঁকে এসে বলল, আম্মু, আন্টিকে সালাম দাও। সুব্রতা আবারও মুখ তুলে তাকালো। জেনিকে খুব মনোযোগ দিয়ে দেখে নিয়ে 2-1 চোখ পিটপিট করে মিষ্টি হেসে বলে উঠল, আচ্ছা মাইকুম। সাথে সাথে পাশ থেকে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল আদ্র রৌদ্রের একজন, বোন, আচ্ছা মাইকুম নয়, আসসালামু আলাইকুম। তুই সবসময় ভুল করিস, একটু সুন্দর করে বল। সুব্রতা এবার ভাইদের দিকে তাকালো। চোখ ঘুরিয়ে কিছুক্ষণ জেনির দিকে তাকিয়ে থেকে চোখের ভারী পল্লব কাঁপিয়ে আবারও বলে উঠল, আচ্ছা মাইকুম। পাশে বসে থাকা ওই লাল পাড়ের সাদা শাড়ির মেয়েটা এবার মিষ্টি হেসে পরম আদরে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আমার মাটা। মায়ের আদর পেয়ে মায়ের দিকে তাকালো সুব্রতা। চুল টেনে মায়ের মুখটা নিচু করে এনে সেও কপালে চুমু দিয়ে বলে, আমার মাতা। সবাই হেসে উঠে এবার। জেনিরও সুব্রতা নামের মেয়েটার কপাল গাল সব জায়গায় চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু বাচ্চারা অপরিচিত ব্যক্তির অহেতুক আদর সহজভাবে নেয় না। তাই নিজের ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পরিষ্কার বাংলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সুব্রতা? সুব্রতা তাকায়, মুখ টিপে হেসে বলে, আমি ভালো আছি। তুমি কেমন আছো?
জেনি জানালো সে ভালো আছে। সুব্রতা আবারও পাউরুটি খাওয়ায় মনোযোগ দিল। কেউ ভালো থাকলে তার বিপরীতে কিছু বলতে শেখানো হয়নি তাকে, অতএব এখন অযথা কথা বলার কোনো প্রয়োজন নেই তার। আবারও কথা শুরুর আগেই খাবার চলে এলো টেবিলে। প্লেটে মচমচে ইলিশ ভাজা দেখে সেদিকে হাত ইশারা করে বলল সে, আম্মু ওটা খাবো। ওটা ঝাল মা, ওটা খেলে তোমার জিভ জ্বলবে, ওটা খাওয়া যাবে না। সুব্রতা একবার চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আবারও প্লেটটির দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তাকে দেখে মনে হচ্ছে মায়ের কথা বিশ্বাস করে নিতেই অভ্যস্ত সে। মা যেহেতু বলেছে একটা ঝাল, তার মানে এটা ভয়ানক ঝাল। সাহেল আর কারো সাথে পরিচয় না করিয়ে দেওয়ায় আশাহত হলো জেনি। সে কি সরাসরি রোদের কথা জিজ্ঞেস করবে নাকি চুপ থাকবে? জেনির দ্বিধাদ্বন্দ্বের মাঝে একটা মেয়ে টেবিলের কাছে এসে দাঁড়ালো। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছে সে। গায়ে বাঙালিদের মতো করে পরা লাল সাদা শাড়ি, পেটটা অস্বাভাবিক বড়। জেনি বুঝতে পেরেছে মেয়েটি প্রেগনেন্ট। তার পেছনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন পুরুষ। মেয়েটি সবার দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে উঠল, বাবা বাবা, আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছেন আপনারা, কি স্বার্থপর রে বাবা। কথাটা বলে মুখ কালো করে তাকালো পেছনে, মানুষটির দিকে তাকালো, রাগী গলায় বলল, শেষমেশ তো সেই আনলেই মেলাতে, তাহলে এত ঢং করলে কেন? আমি এদিকে কত কিছু মিস করে ফেলেছি, দেখ ভালো লাগে না। শুভ্র হেসে বলল, কিছুই মিস করনি চিত্রা, খাবার তো একদমই না। তবে আমি কিন্তু সুশীর ভাইকেই সাপোর্ট করব। এই অবস্থায় খাবার লোভে দৌড়ে আসাটা কিন্তু তোমার একদমই ঠিক হয়নি। সবাই মুখ টিপে হাসলো। সাহেল বলল, সত্যি এত খাই খাই করলে কি চলে চিত্রা? চিত্রা এবার রাগে লাল। এদের সবাইকে খুব কঠিন কিছু একটা কথা শুনতে ইচ্ছে করছে তার, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হুট করে প্রশ্ন করলো জেনি, রোদ কোথায়? রোদ কোথায়? কথাটা যেন বিস্ফোরণ ঘটালো। সবার হাসি হাসি মুখটা বিলীন হয়ে তাতে জমা হলো রাজ্যের বিস্ময়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রর মুখটাও গম্ভীর। লাল পাড়ে সাদা শাড়ি পরা মেয়েটাও অবাক চোখে একবার শুভ্র তো একবার জেনির দিকে তাকাচ্ছে। সবার এমন রিয়েকশনে জেনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটা ঢোক গিলে আবারও প্রশ্ন করলো, রোদ কোথায়? বিস্ময় কাটিয়ে জেনির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল সাহেল, রোদের নাম কি করে জানেন আপনি? আমি রোদের সাথে দেখা করতে চাই। উনার সাথে দেখা করতেই এতটা দূর এসেছি আমি। ও কি বেঁচে আছে? বিস্ময় ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেল সবার। একটা মেয়ে ইউএস থেকে শুধুমাত্র রোদের সাথে দেখা করতে আসবে, বিষয়টা বড্ড গোলেমেলে লাগছে তাদের। সাদা শাড়ি পরা মেয়েটা মৃদু গলায় বলে উঠল, আমি রোদ, কিন্তু আপনাকে তো চিনলাম না, কোথাও দেখেছি বলেও মনে হচ্ছে না। আমি রোদ। এই একটি কথাতেই যেন শ্বাস বন্ধ হয়ে এলো জেনির। নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না সে। হ্যারি চুপচাপ বসে আছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরেও কোনো ভাবাবেগ নেই তার। অন্য একটা কথা বেশ ভাবাচ্ছে তাকে। কথাটা শুনলে জেনি কেমন রিয়েক্ট করবে তাই ভেবে পাচ্ছে না সে। জেনি অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি রোদ? সত্যি রোদ? রোদ খানিকটা থতমত খেয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? জেনি কিছুক্ষণ এক দৃষ্টিতে রোদ শুভ্রকে দেখে নিল। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রোদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার? রোদ বেশ অবাক হলো। ডায়েরিটার দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিজের ব্যাগ থেকে সেম একটা ডায়েরি বের করে টেবিলে রাখলো সে। জেনি বিস্ফোরিত চোখে দুটি ডায়েরিতে চোখ বুলিয়ে বিস্মিত কণ্ঠে বলল, সেম ডায়েরি? তাহলে এটা কি আপনার নয়?